ব্রেকিং নিউজ, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করায় তার বাড়িতে আগুন। গাইস, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার সাথে সাথে তার পরের দিনই কিন্তু তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ যাবত দেখতেছেন যে আমরা আগুন নিভাচ্ছি। বিশেষ করে আমরা 17 মিনিটের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে লালবাগ ফায়ার স্টেশনকে মুভ করানো হয়, কিন্তু আমরা সবাই জানি। এদিকে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পর ভয়ঙ্কর অবস্থা চলছে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে ভয়ঙ্কর তাণ্ডব চলছে। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে, তার উপর সবাই কেঁপেছে। দেশের পরিস্থিতি এখন কি হবে? দেশটা আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেব, কন্টিনিউ করে। নাহিদ ইসলাম যে পদত্যাগ করছে, আমার তো মনে হয় নাহিদ ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই। এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত। প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত। কেন? সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে, রাজনীতির মাঠে নতুনত্ব আসছে, মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির বিভক্ত। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার, এইখানে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে। সে পদত্যাগ করার পর থেকে কিন্তু সাধারণ মানুষরা রাজপথে নেমেছে এবং তারা ভয়ঙ্কর তাণ্ডব করতেছে। আপনারা দেখতে পারবেন যে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে। আপনারা সবকিছু দেখতে পারবেন রাজপথের মধ্যে। মানুষকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আজকে যখন আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, এরপর পরই নাহিদ ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বসলেন। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুন, ধর্ষণ, ডাকাতির মতো ঘটনা, এবং যারাই প্রতিবাদ করতে যাচ্ছে তাদের জেলে ভরে দিচ্ছেন ইউনূস প্রশাসন, এমনটাই খবর উঠে আসছে। আবার সেই একই কাজ করছেন ইউনূস। খুন, ধর্ষণ, ডাকাতি। নাবালক উপদেষ্টারা কথাবার্তা শালীন এবং ভদ্রতা বজায় রাখুন। দুজন উপদেষ্টাকে তিনি নাবালক বলেছেন, এটা বিরোধিতা আমি করব। অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন। প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তো নাহিদ ইসলাম, যার কথা আপনাদেরকে বললাম, দেখুন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, তিনি কত টাকা নিয়েছেন। উপদেষ্টা নাহিদের বাড়িতে আগুন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন কম বেশি মোটামুটি কালকেই কিন্তু উপদেষ্টা নাহিদ পদত্যাগ করছে, আর আজকে তার বাড়িতে আগুন। কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে এখন পর্যন্ত এটা কিন্তু ক্লিয়ার ধরা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। অনেকেই বলতেছে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিয়েছে, অনেকেই বলতেছে ছাত্রলীগ আগুন লাগিয়ে দিয়েছে, আবার অনেকেই বলতেছে বিএনপি এটা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আদৌ কি সত্যি সত্যি এই উপদেষ্টা নাহিদের বাড়িতে আগুন লাগছে নাকি এটা গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার সাথে সাথে সত্যি সত্যি কি তার বাড়িতে আগুন লাগছে নাকি এটা গুজব ছিল। পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলামের আবারও রাজপথে প্রত্যাবর্তনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই করেছেন পোস্ট। এদের মধ্যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর, কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও লিখেছেন, দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।
দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে, আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে দেশের স্থিতিশীলতা, দেশকে এত বছর স্থিতিশীল করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক, সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে। সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছে। তিনি আরও বলেন, এর মধ্যে যারা কাজ করেছে, যারা অপরাধ করে থাকে, তাদের শাস্তি হবে। অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। সেনাবাহিনীর প্রধান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না। এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি বলেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লাখ পুলিশ আছে, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি আছে। আমার আছে 30,000 সদস্য। 30,000 সদস্য নিয়ে আমি কিভাবে পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে। এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, এটি নয়াদিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে। সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলেছে। অস্থিরতা সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে। দেশকে বিদেশিদের কাছে হেয় করতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে। একটি সূত্র বলেছে, আগামী মার্চের মাঝামাঝি ও এপ্রিলের মধ্যে তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। একটি সূত্র বলেছে, নানা ইস্যু নিয়ে কাজ করছে পতিত আওয়ামী লীগ। গত 5 আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে। এরা বিভিন্ন গ্রুপের সাথে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য। ভুক্তভোগীরা বলছেন, ঢাকায় হঠাৎ করেই ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকার সাবেক কাউন্সিলরদের সহযোগীরা। এদের মধ্যে কাউন্সিলরদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এখনও ঢাকার বেশিরভাগ অপরাধ তাদেরই নিয়ন্ত্রণে বলে একাধিক সূত্র জানায়। সূত্র বলেছে,
এসবের পেছনে আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের ইন্ধন রয়েছে। এই কিশোর গ্যাং সদস্যদের অনেকেই এখন অন্য কোনো প্রভাবশালীর আশ্রয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে নাহিদ ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব। অর্কদেবের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1:10। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22 জুলাইয়ের সেই প্রতিবেদন যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে। বরাত জোরেই নাহিদের বন্ধুরা চেনামুখ কত মরেছে, নাহিদ উঠে দাঁড়িয়েছে, মারের ব্যবস্থাপক পালিয়েছে, নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি নাহিদ মাহফুজরা জানে ওরা কোন রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, নিজেকে জানার অহংও আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে। নাহিদ তাই বেলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে, মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি। তাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও তাদের সবার। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই পদত্যাগ হঠাৎ নয়, প্রায় মাসখানেক ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি। সূত্র জানিয়েছে ছাত্র জনতা পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি, বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন নাহিদের যোগদান করতে যাওয়া নতুন দলের সম্ভাব্য নাম এই 4টি থেকে যে কোনো একটি হতে পারে। ছাত্র নেতারা জানান 120 থেকে 150 সদস্য বিশিষ্ট নতুন দলের জন্য এরই মধ্যে 70 জনকে বাছাই সহ শীর্ষ 9টি পদের জন্য 9টি নাম চূড়ান্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। দলটি মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ, এই 4টির যে কোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। তাই ছাত্রদের নতুন দল গঠনের নেপথ্যে কি জামাত, বিএনপি, আওয়ামী লীগ তারা এই প্রচারণা শুরু করে দিয়েছে। এটা একটু জবাব দেওয়ার প্রয়োজন। দর্শক, ছাত্রদের সাথে জামাতের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে? অনেকের কাছে মনে হচ্ছে যে না, আসলে জামাত প্রশ্রয় না দিলে তো ছাত্র দাঁড়াতেই পারে না। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের বক্তব্য যদি শোনেন, ডাক্তার জাহেদ, আর এখন বিএনপির ন্যারেটিভ আর ভারতের ন্যারেটিভের মধ্যে কোনো পার্থক্য নেই। ভারত থেকে যে ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে একই, কোনো পার্থক্য নেই। সবার কথা এটাই যে নেপথ্যে জামাত। তো এখন একটা বিষয় আমি বলি শুরুতে, মূলত বিশ্লেষণ করছি দর্শক, আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন। আনন্দবাজার তো বুঝে নেই তারা কারা, তারা কি না বয়ান তৈরি করতে চায়। বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামাত?
এই প্রশ্নের উপর তারা রিপোর্ট করেছে। বিএনপিও এটা প্রচার করছে যে বিএনপিকে ঠেকাতে, এমনকি মির্জা ফখরুল তো বলে দিয়েছে যে ছাত্রদের নতুন দল তারা মানবে না। আমি বলেছি বিএনপি মানার না মানার কি, বিএনপি না মানায় না মানায় কিছু আসে যায় না, তারা মানতে বাকি না মানতে বাকি। আর অন্য একটা দল তো আর নতুন একটা দলকে ওইভাবে মানে না। আর বিএনপি স্বাগত জানালেই বাকি না জানালেই বাকি, এগুলো কিছু না, কোনো ভ্যালু নাই। বিএনপি যে রাজনীতি করছে, ছাত্র এবং জামাত, মানে ছাত্র বলতে এই যারা দল করছে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র, এদের সাথে একটা জোট, ঐক্য, এটা অনিবার্য। বিএনপি তাদেরকে এক কাতারে ফেলে দিবে। দেখেন না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে শিবির ট্যাগ দিয়ে পেটাচ্ছে ছাত্রদল, আর শিবিরের বিরুদ্ধে তো সকাল সন্ধ্যা জিকির আছে। অর্থাৎ শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা যে এক হয়ে যাবে এটা অনিবার্য। এরকম নতুন দল যারা আসবে তারাও বিএনপির প্রচারণায় বা বিএনপির নির্যাতনের ফলে তারাও জামাতের সাথে একতাবদ্ধ হতে বাধ্য হবে। এটা অনিবার্য একটা প্রয়োজন। কিন্তু এর অর্থ এই নয় যে নতুন দলের নেপথ্যে জামাত। হ্যাঁ, শিবিরের কিছু ছেলে আছে যারা এই দল করছে বা এর সাথে জড়িত, কিন্তু মোটেই এর নেপথ্যে জামাত নয়। কারণ এতে জামাতের কোনো লাভ নেই, এটা জামাতের জন্য আরো উদ্বেগের বিষয়। কারণ জামাত জানে যে এই দলে শিবির অনেক পটেনশিয়াল ছেলে চলে যাবে, যাদের আসার কথা ছিল জামাত ইসলামীতে। অতএব এটা জামাতের জন্য বিব্রতকর। আর জামাত ইসলামী একটা দল কখনো চায় না অন্য একটা দল এমন সম্ভাবনা তৈরি করে যে তাদেরকে সারপাস করে যাবে। অতএব জামাত এই সহায়তা করবে না। আর নতুন দলের যে নীতিমালা বা তাদের যে বয়ান এখন পর্যন্ত অনেক কিছুই জামাত বিরোধী। যেমন ৭১ প্রশ্নে তারা জামাতের বিরুদ্ধে অলরেডি বলেছে তারা ৭১কে ধারণ করবে, যদি ৭১কে জামাতও ধারণ করে। আবার খেলাফত বা ইসলামী ধর্মভিত্তিক দলগুলোকে জনগণ সমর্থন করবে না, এটাও বলেছে ছাত্ররা যারা দল করছে। অতএব মৌলিক অনেক পার্থক্য কিন্তু ছাত্রদের দলের সাথে হয়ে যাচ্ছে, যেটা জামাতের জন্য কমফোর্টেবল না। অতএব এই নতুন দলের পেছনে জামাত, এটা একেবারে ঠিক না। বরং দিন শেষে এই নতুন দল এটা জামাতের অনেক জায়গায় ভাগ বসাবে। জামাত এটা কমফোর্টেবলি নিবে না। তবে অনিবার্যভাবে বিএনপি কর্তৃক নির্যাতিত হয়ে এরা কাছাকাছি থাকবে, এরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করবে, বা এদেরকে বিএনপি এক জায়গায় এনে বাধ্য করে। যেমন হাসিনা সবাইকে নির্যাতন করে ডান বাম হুজুর হিন্দু সবাইকে এক জায়গায় করেছে, ওরকম বিএনপিও সবাইকে নির্যাতন করে এক জায়গায় আনবে। বিশেষ করে জামাত, ছাত্র, বৈষম্য ছাত্র, নাগরিক কমিটি, এদের কথা বলছি। কিন্তু নেপথ্যে থাকার প্রশ্নই আসে না। নেপথ্যে যদি জামাত থাকে তাহলে জামাতের এটা আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে চলতি বছরের শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎ সরগরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি। আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নীরবতা ভেঙেছে। উপদেষ্টা তথ্য কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলছেন। তবে এই দলের ২ নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও প্রস্তুতি সংগঠন প্রস্তাবিত সংগঠন জাতীয় নাগরিক কমিটির ২ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও আখতার হোসেনের প্রস্তুতি সংগঠন নামে এই পদের জন্য উঠেছে। সুতরাং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন। এ মাসে নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য সম্প্রচার সহ একাধিক উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলে হাল ধরবেন। সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলে দায়িত্ব নেবেন কয়েক মাস পরে। এটা এখন পর্যন্ত সব প্রজেকশন, কোনো কিছুই সার্টিন নয়। তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারলেও কি তার ফলাফল হতে পারে, এসব প্রশ্ন রয়েছেই। তবে নতুন এই দল গঠনে জামাত ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো। এটা হচ্ছে বিএনপি এবং ভারতের মিথ্যা বয়ান।
মোটেও জামাত সাহায্য সহযোগিতা করছে না, কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, মিথ্যা কথা। হাসিনা বিদায় এবং দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা 32 নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি ভাঙচুর করার পরও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না, দিব্যি বুঝছেন জামাত নেতারা। এই ইসলামী দলটি মানে এগুলো ভাঙার পরও যে মুক্তিযুদ্ধের ঐতিহ্য মানুষের মধ্যে, আচ্ছা এগুলো কি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ভাঙতে মানুষের মন থেকে মোছাতে করা হয়েছে? আনন্দবাজারের ন্যারেটিভ দেখছেন, শেখ মুজিবের বাড়ি ভেঙেছি আমরা কি মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে? নেভার। এটাই হচ্ছে বিএনপি এবং ভারতের ন্যারেটিভ, ভুয়া ন্যারেটিভ। এই ইসলামী দলটির নেতারা 71 যুদ্ধের সময় শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয়, পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার, আল বদর, আল শামসের মধ্যে সংগঠন করে মুক্তিকামী মানুষের উপর ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছেন। মানে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছেন। দেখেন, এটা কোনো নিউজ পেপার রিপোর্ট বা অ্যানালাইসিস না, এটা আওয়ামী লীগের শাহরিয়ার কবিরের বক্তব্যের মতো মনে হয়। আনন্দবাজার একটা থার্ড ক্লাস রিপোর্ট, এটা এই জন্য জবাব দিচ্ছে। কোনো পত্রিকা এই ভাষায় লিখতে পারে না একটা দলের বিরুদ্ধে। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালতের রায়ে জামাতের এক ঝাঁক নেতার ফাঁসি হয়ে গেছে। জামাত ভেবেছিল তাদের মৃত্যুতে তারা 71-এর পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যে পচা অতীত থেকে বেরিয়ে, এটা কোনো পত্রিকার ভাষা? হাসিনা বিদায়ের পর 6 মাসে সেই সময় তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছে জামাতের আমির শফিকুর রহমান। রোববার একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকার তিনি বলেন, সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা 71-এর মুক্তিযুদ্ধ সমর্থন করেন। শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু একটা দেশের অধীনে থেকে বেরিয়ে এসে আর একটা দেশের অধীনে হতে চান। এটা তো নতুন কি, এটা তো সেই গোলাম আজম এই একই কথা বলেছে। আনন্দবাজার একেবারেই রুচিহীন একটা পত্রিকা। জামাতের আমির দাবি করেছেন, ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে তৈরি ছিলেন। শফিকুরের দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলার নাম জড়িয়ে দেওয়ার আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মানে সে কে, কোথায় আত্মগোপনে? ভারতে। কিসের মুক্তিযোদ্ধা? এর মানে আওয়ামী লীগের লোকজনকে এখন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে, সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবে হাজির করছেন। আওয়ামী লীগ তো জামাতের বিরুদ্ধে বলবেই, কারণ আওয়ামী লীগকে পিটিয়ে জামাত দেশ ছাড়া করেছে, এটা তো করবেই। তিনি বলেন, কাদের যেন ছলের অভাব হয় না। 71-এ শফিকুর জামাত ছিলেন কিনা জানি না, তবে আমরা মুক্তিযুদ্ধে ছিলাম। সে সময় জামাতের কি অবস্থান ছিল শফিকুর নাও জানতে পারেন, কিন্তু আমরা সকলে জানি জামাত রাজনৈতিক বিরোধিতা করেছে, এছাড়া জামাতের তেমন কোনো সামর্থ্যই ছিল না। তো এখন এইসব বিষয়টি টেনে এই আনন্দবাজার প্রমাণ করতে চাচ্ছে যে জামাত যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কটা এড়াতে পারছে না, এই কারণে তারা এই ছাত্রদের মাধ্যমে দল করাচ্ছে। এগুলো সব ভুয়া কথা। যদি সেটা হতোই তাহলে জামাত নিজেরাই জামাত নাম বিসর্জন দিয়ে অন্য কোনো ভাবে করতে পারত। ছাত্রদের দলে তো আর জামাতের নিয়ন্ত্রণ থাকছে না, তো এই দল জামাত করতে যাবে কেন? এটা হাস্যকর রিপোর্ট। আর সব মিলালে জামাত যেহেতু তাদের 71 নিয়ে যতই বিতর্ক থাকুক বা না থাকুক, তারা জামাত নামেই রাজনীতি করছে। এবং এই যে জামাতের এখন বিপুল সংখ্যক সমর্থক বা শিবির এখন সবচেয়ে বড় দল, এবং জামাত ইসলামী এদের জনপ্রিয়তা এখন ক্রমবর্ধমান জ্যামিতিক হারে বাড়ছে। এগুলো কিন্তু 71-এ জামাতের ভূমিকা জেনে এবং জামাত ইসলামী নামেই এদেরকে সমর্থন করে। অর্থাৎ জামাতের মধ্যে এটা নিয়ে হীনমন্যতা নেই। যদি থাকতো তাহলে জামাত নাম বিসর্জন দিয়ে আলাদা দল গঠন করত। ছাত্রদের দল তো আর জামাত না, লাভ কি? উল্টাপাল্টা কথা। অতএব ইন কনক্লুশন এটাই আমরা বলবো, ছাত্রদের দলের নেপথ্যে জামাত ইসলামী নয়। হ্যাঁ, জামাত ছাত্রদের সুসম্পর্ক এটা পরিস্থিতির কারণে থাকবে, তবে এটাও নিশ্চিত থাকেন যে জামাতের কোন রকম যদি এই দলে যোগদান করে, নিঃসন্দেহে তার ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বেশ কয়েকদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা ছিল। সর্বশেষ নুরুল হক নূর নিজে এবং জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন। তাদের মধ্যে আলোচনাটা চলছে, অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে আলোচনাটা চলছে। কিন্তু নুরুল হক নূর নতুন রাজনৈতিক দলে যোগ দিলে তিনি কোন দায়িত্বে আসবেন এই ব্যাপারে এখনও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
নুরুল হক নূর নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, বিষয়টা ঠিক এমন নয়। তারা যদি ঐক্যমতে পৌঁছতে পারেন, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং গণ অধিকার পরিষদ যদি ঐক্যমতে পৌঁছতে পারে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দলের সাথে একীভূত হবে। একই ধরনের আলোচনা আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও হচ্ছে জাতীয় নাগরিক কমিটির। তাদের মধ্যে আছে এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট হয়েছে, আমরা একটা রিপোর্ট একটু দেখি। ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর। ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। সংশ্লিষ্টরা জানান, নতুন এই দলে অনেক চমক থাকছে। তার মধ্যে রয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া। গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন, অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন। যে দলগুলোর সাথে তাদের এই আলোচনা চলছে, অর্থাৎ গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সাথে যদি নতুন রাজনৈতিক দল একীভূত নাও হয়, তাদের সাথে জোটবদ্ধ হবার অর্থাৎ জোট গঠনের আলোচনাটাও তারা এগিয়ে নিচ্ছে। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনাও হয়েছে, কিন্তু দুই পক্ষ এখনও উপসংহারে পৌঁছাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর সাবেক এক নেতা এই তথ্য জানিয়েছেন। গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষ 2 পদের একটি পদের দাবিদার তিনি। এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের, সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতা রয়েছেন। তাদের ছাত্র সংগঠনের নেতারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন, বেশ গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন ইনফ্যাক্ট। সূত্র আরও জানায়, নুরুল হক নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন, নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম, কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নূরের সঙ্গেই রাজনীতি করেছেন। নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তারুণ্য নির্ভর সংগঠন গণ অধিকার পরিষদও একই ধারার দল। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নতুন দলে নুরুল হক নূরের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে শীর্ষ 2 পদে জুলাই অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকেই সবাই চায়, সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারুণ্য ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে, তবে কারো সঙ্গেই এখনও অ্যাডজাস্টমেন্ট হয়নি। এই বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, সম্মিলিত এবং বড় আকারে রাজনৈতিক শক্তি হিসেবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো। আলাপ চলমান আছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এর সঙ্গে অনেক স্টেক হোল্ডার জড়িত আছে। নতুন দলে তাকে ঘিরে আলোচনা বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, এ ধরনের আলোচনা ছিল, অর্থাৎ নূর নিজেই স্বীকার করেছেন তাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, তাই উভয় পক্ষ থেকেই
এ আলোচনা এসেছিল, তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটা সরে এসেছি। কেননা আমরা গত 7 থেকে 8 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি, কিন্তু নতুন দলে নানা মত পার্থক্য রয়েছে, কাঠামো ঠিক হয়নি, সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন। তাহলে আমরা কেন একীভূত হয়ে এ প্রক্রিয়ায় যাব? এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব আছে, মত যেখান থেকে আসুক না কেন সিদ্ধান্ত সবার সমন্বয় হবে। 1 সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে। আমরা জানি ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণার কথা ছিল, 3য় সপ্তাহে এই দল ঘোষণা করা হতে পারে, 24 তারিখের কথা শোনা যাচ্ছিল। তবে সদস্য সচিব পদ নিয়ে নাগরিক কমিটির বিভিন্ন অংশের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিশেষ করে নাগরিক কমিটির সর্বশেষ সাধারণ সভা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ এবং তার অনুসারীরা, এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির এবং জাতীয় নাগরিক কমিটির অন্য অংশগুলোর মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে এই জায়গাতে নুরুল হক নূরের প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে বলে গণ অধিকার পরিষদের অনেকেই মনে করছেন। জাতীয় নাগরিক কমিটির ভেতরে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন, তারাও আশাবাদী নুরুল হক নূর নতুন এই রাজনৈতিক দলে, ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলে প্রধান শীর্ষ 2 পদের একটিতে আসবেন। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ এবং নতুন রাজনৈতিক দলে একীভূত হতে পারে, এবং একই সাথে আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে। তবে একীভূত না হলেও জোট গঠনের প্রক্রিয়াটা তারা এগিয়ে রাখছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে, তাদের সাথে জোটবদ্ধ হতে পারেন কিংবা একীভূত হতে পারেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি, ফেব্রুয়ারির মধ্যেই নতুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ফুটেজগুলো সব থেকে বিশেষ করে বেশি ভাইরাল হয়ে গেছে, এই সমস্ত ভিডিও দেখার পরে আপনারা কিন্তু বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী ভিডিও ছিল। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি দেখেছেন বা যে থাম্বনেলটা ছিল, যে উপদেষ্টা নাহিদের বাড়িতে আগুন বা উপদেষ্টা নাহিদ পদত্যাগ করায় তার বাড়িতে আগুন, এটা কিন্তু একটা গুজব এবং ফেক। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ নিউজ দেখবেন, সঠিক তথ্য তখনই আপনারা জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।